অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সামাজিক মাধ্যমে এ তথ্য তুলে ধরেছেন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ডিসেম্বর থেকে জুনের বাইরে সুযোগ নেই উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্যই দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এস.এম. আরিফের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরুদায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তবে শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্যই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে এই উপদেষ্টা জানান, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, তিনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটি ডক্টর ইউনূস। বিএনপি তার পদত্যাগ চায় না, কিন্তু উপযুক্ত সময় দ্রুত নির্বাচন চায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানান। সংস্কারবাদীর সামনে পড়ে আপনি এই দেশের গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বলে আমরা মনে করি। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে, তাই আপনি অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরে আজকে, কালকে, পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ভারত এবং পরাজিত শক্তি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পটুয়াখালী জেলা ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা নিয়ে জামায়াত ইসলামী কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকায় বসবাসকারী পটুয়াখালী জেলার বাসিন্দাদের নিয়ে পটুয়াখালী জেলা ফোরামের এই প্রীতি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের বলেন, ভারত ও পরাজিত শক্তি আওয়ামী লীগ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় না। ভারত, পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে, তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নতির দিকে চলে যাক, একটি কল্যাণময় রাষ্ট্র হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুতরাং এটি খুব স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের।
পটুয়াখালী জেলা ফোরামের সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, এ সরকার ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোরও। রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে। সমাবেশ থেকে পটুয়াখালী জেলার 4টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর 4 জন নেতাকে মনোনয়ন দেয়া হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার জুলাইয়ের ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে এই কথা বলেন তিনি বলেন, আজকে যারা জুলাই আন্দোলনে সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজ খবর নেওয়া উচিত। যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরেছেন, যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকে সরকার এবং সকলের রাজনীতি করার সুযোগ পেয়েছে। আমাদের জীবন যাপন করতে সেই জায়গা থেকে তো মুক্তি করেছে এই আরমান মোল্লারা, তার সন্তানকে এতিমখানায়। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব দিয়ে আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। দেশের তরুণ প্রজন্ম এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF এর ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। বিকেলে ZRF কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলা 2024 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এ উৎসাহ দেন। অনুষ্ঠানে শিশু কিশোর তথা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি। আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটির ফলে জ্ঞান অর্জনে পিছিয়ে পড়ছে শিশু কিশোররা, এমন দাবি করে অভিভাবকরা বলেছেন, বিদ্যালয় বন্ধ থাকার কারণে তাদের সন্তান বাসায় শুয়ে বসে সময় কাটায়। ক্ষতি পুষিয়ে নিতে সন্তানদের কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে ব্যাচে পড়ান। এতে দিন দিন তাদের শিক্ষা ব্যয় বাড়ছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে কেবল সমাধান করা সম্ভব। ইলিয়াস মাতবরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। তথ্য বলছে, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ছুটির তালিকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে 158 দিন ছুটি থাকছে। সেই হিসেবে 12 মাসের মধ্যে 5 মাসই ছুটি। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে আরও বেশি সময় ব্যাহত হয় শিক্ষাদান। দীর্ঘ বন্ধে পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হয় শিক্ষার্থীদের। ক্লাসের গ্যাপ আসলে বাসায় করা তোলা সম্ভব না। ছুটির প্রভাব অবশ্যই বাচ্চাদের পড়ে, কারণ বাচ্চারা তো বাসায় পড়ালেখা করতে চায় না। স্কুলে আসলে একটা রেগুলার একটা রুটিনের মধ্যে থাকে, সব কিছু একটা রুটিন থাকে। অবশ্যই প্রভাব পড়ে। বাসায় তো পড়েই না, স্কুল থাকলে তো রেগুলার পড়া হয়। বাসায় তেমন একটা পড়ালেখা করতে চায় না। পরীক্ষার সময় ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। প্রজাতন্ত্রের আদেশ পালন করাই সরকারি কাজ, স্কুলের একটা কাজ। ওনারা প্রজাতন্ত্রের আদেশ কি পেয়েছে যে তোমরা বাড়তি ক্লাস নিবা? এটার জন্য তারা কি ওইরকম করে? টিচাররা মনে করেন পরীক্ষার হলে ডিউটি করে এসে আবার ডিউটি করবে, আর 2 শিফট কিভাবে শিক্ষার্থীদের কিভাবে অ্যাকোমোডেশন হবে, এখানে আমাদের জন্য একটু কষ্টকর হবে যদি আমরা আবার পরীক্ষা চালাই ও ক্লাস নেওয়ার কথা ভাবি, সেটা সম্ভব হয় না। তবে পরীক্ষার মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনায় রাজধানীতে বেসরকারি একাধিক প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রয়েছে। এসএসসি পরীক্ষা যখন শুরু হয়েছে তখন থেকেই আমরা ক্লাস
আমাদের মাননীয় অধ্যক্ষর মহোদয়ের নির্দেশক্রমে আমরা ক্লাস চালু করেছি এবং আমরা এর বিনিময়ে 1 পয়সা কোনো ফি নেওয়া হয় না। যদিও এ বিষয়ে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের রয়েছে ভিন্ন বক্তব্য। সার্বিক বিষয়ে একাধিকবার কল ও মেসেজ দিলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজাদ খান কোনো বক্তব্য দিতে রাজি হননি। দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় যে সংকট তৈরি হয় তা কোনোভাবেই বাসায় কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমেই রয়েছে এর সমাধান, এমনটি মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারা এই আহ্বান জানান। এ সময় তারা জাতীয় ঐকমত্য ধরে রেখে সংস্কার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীতে দলীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি। এমতো প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সরকারের সাথে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, সরকারের সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল, একই সাথে সেনাবাহিনীর নেতৃত্বের এই যে একটা ঘোলাটে পরিবেশ, এই ঘোলাটে পরিবেশটাতে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের অবস্থান, সরকারের কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মনে করেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এর বাইরে বন্দর, তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম এই সরকার যেহেতু ক্ষমতায় আছে, বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে, তবে যেই বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন। এই পরিস্থিতি যদি আমরা উন্নতি ঘটাতে না পারি, এই জটিলতা থেকে যদি আমরা একটা সমাধান বের করতে না পারি, আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা সবাই পরবর্তীতে আফসোস করবেন। অন্যদিকে একই ইস্যুতে কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। আমরা প্রথমত প্রধান উপদেষ্টার পদত্যাগের কথাটা বিবেচনার মধ্যে রাখছি না। আমরা এখনও তার উপরে কিছুটা আস্থা আমরা রাখতে চাই, তবে আস্থাটা নিশ্চয়ই যেটা বললাম এটা শর্তহীন নয়। এটা তো আমি মনে করি নির্বাচনের আগে সরকারের উচিত হচ্ছে সরকারের নিরপেক্ষতাটাকে নিশ্চিত করা এবং সেদিক থেকে যারা বিতর্কিত উপদেষ্টা আছেন, মানে যাদের ব্যাপারে প্রশ্ন আছে, বিতর্ক আছে, উচিত হবে তাদেরই সরে দাঁড়ানো। বিতর্কিত উপদেষ্টা এবং উত্তর সিটি মেয়রের অপসারণের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে কোনোভাবেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরে যাওয়ার সুযোগ নেই বলে জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ইউনূস স্যার, আপনাকে আমরা ছাড়ব না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। আপনারা যারা উপদেষ্টা পরিষদে অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান। আপনারা কোটিবাজি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন। কোনোভাবেই এই সরকার অনিশ্চিতকাল ক্ষমতায় থাকতে পারবে না। সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এক কর্মসূচিতে সরকারকে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী কথা ও কাজের সমন্বয় করার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে আলোচনা যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার। এদিকে জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ডক্টর ইউনূস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনা প্রধান, বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে
কর্মসূচি থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করে কমিশন পুনর্গঠনের আহ্বানও জানান ওলামাগণ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাসায় হাত পা বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাগপোচা হালিমকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজি র্যাব 11-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেনের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের 27 নভেম্বর রেজাউল করিমের বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ঘরে থাকা 60 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 7 থেকে 8 লাখ টাকা লুটে নেয়। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ ও বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় 22টিরও বেশি মামলা রয়েছে। গত 27 নভেম্বর এই নাগপোচা হালিম এবং বাদল, তারা দুই ভাই, তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে, সেখানে মূলত রেজাউল করিমের বাসার জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা এগুলো তারা ডাকাতি করে নিয়ে যায়। টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। বিকেলে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আব্দুল সালাম ও SM আলম। ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এই সময় ঘটনাস্থলে 2 জন মারা যায়। এ সময় অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুজাফফর আহমেদ মিলনায়তনে জাতীয় নিরাপত্তা নীতিমালা, বাংলাদেশের নিরাপদ ভবিষ্যৎ গঠনে দিক নির্দেশনা শীর্ষক সেমিনারের আয়োজন করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। সেমিনারে সভাপতিত্ব করেন NDZর সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর M শহীদুজ্জামান। আলোচনায় বাংলাদেশের নিরাপদ ভবিষ্যতের জন্য জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির হিড়িক পড়েছে বরিশালের বানারীপাড়ায়। মুক্তিযোদ্ধাদের বরাদ্দের ঘরে থাকছেন তাদের স্বজনরা, অথচ প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছে মানবেতর জীবনযাপন। সরজমিন অনুসন্ধানে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকার অসহায়, দরিদ্র, গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে বানারীপাড়া উপজেলায় কয়েক ধাপে নির্মাণ করেন আশ্রয়ণ প্রকল্প। অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যাচ্ছে অন্যত্র। কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। আমি কিস্তি উঠে সামান্য কিছু টাকা দিয়ে আমি ঘরটা রাখছি, এরা ঘরে আসে না, তালা মারা থাকে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের নামের ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো ভোগ দখল করছেন তাদের আত্মীয় বা ভাড়াটিয়ারা। আমার চাচার নামে মুক্তিযোদ্ধা, তার নামে ঘরটা বরাদ্দ হয়েছে। তো আমি তার কাছে গেলাম যে কাকা, আমার তো থাকার জায়গা নাই, আপনি তো ঘরটা ওখানে পড়ে রয়েছে, আমি থাকি, ঠিক আছে? ঠিক আছে, থাকো। ঘরটা আমরা নিয়েছি, আমার চাচা হয় ধর্ম বাপ বানাইছে, হ্যাঁ আমরা হ্যাঁ ঘর লাগে না দেখে আমাদের থাকতে দিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছেন প্রকৃত ভূমিহীনরা। তাদের দাবি বিকৃত ঘর ফেরত এনে প্রকৃত গৃহহীনদের বুঝিয়ে দেয়ার। অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে এখনো, কিন্তু তারা একটা ঘর পায় না। যারা টাকা নিয়েছে মূলত এই ঘরদুয়ার বেচিয়া, এই টাকাটা ফেরত দেওয়া হোক। ঘর ভাড়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমার তহসিলদার সার্ভেয়ার সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে, যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব, দ্রুতই ব্যবস্থা নেব। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যাদের ঘরবাড়ি কিছুই নেই তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব, এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে, এবং যারা যোগ্য তাদেরকে আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরগুলো বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের।
টাকার বিনিময়ে সেগুলো হয়েছে বিক্রি, আর এতে বঞ্চিত হয়েছে প্রকৃত গৃহহীনরা। তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় সুষ্ঠু, সুন্দর এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে রামপুরা ও হাতিরঝিল ইমাম খতিব উলামা পরিষদ। রামপুরা সুপারমার্কেটের সামনের মানববন্ধন থেকে সরকারের কাছে 6 দফা দাবি তুলে ধরা হয়। জুমার নামাজ শেষে মানববন্ধনে যোগ দেন রামপুরা এলাকার কয়েক হাজার মুসল্লি। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। নারী বিষয়ক কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে জুমার নামাজের পর রামপুরা হাতিরঝিল থানা ইমাম খতিব উলামা পরিষদের মানববন্ধন, এতে যোগ দেন কয়েক হাজার মুসল্লি। এ সময় বক্তারা নারী কমিশনের দাবিকে ইসলাম বিরোধী বলে উল্লেখ করেন এবং সুপারিশ বাতিল না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। সংস্কার কমিশনকে বলবো, প্রতিটি ধর্ম সম্পদ বন্টনের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, আপনাদেরকে তো ধর্ম সংস্কারের কোনো অধিকার দেওয়া হয় নাই। যেই দেশে 92% মুসলমানের মনে আঘাত দিয়ে ইসলাম এবং কোরআনের উপর আঘাত করে, এই দেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে হবে, এটা তাওহীদি জনতা কখনো মেনে নেবে না। নির্বাচিত মুফতিগণের মাধ্যমে কমিশনের সুপারিশ যাচাই বাছাইয়ের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া গুম, খুন ও শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায়ের প্রতিকারে শরিয়া ভিত্তিক বিচারের দাবি জানানো হয়েছে। গুম, খুন, ধর্ষণ ও শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায়ের প্রতিকারে কোরআন ভিত্তিক শরঈ বিচার ব্যবস্থা চালু করতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদ শেষ করব জাতীয় কবির জন্মজয়ন্তীর বিশেষ আয়োজনের খবর দিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে ঘিরে এবারই প্রথম আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান। কবির 126তম জন্মবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে নজরুলের উদ্দীপনামূলক 10টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 30 মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে নজরুল কনসার্ট। এছাড়া নজরুল সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজনকে দেয়া হবে বিশেষ সম্মাননা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বিভিন্ন আন্দোলন সংগ্রামে বরাবরই প্রেরণা জুগিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। সবশেষ ছাত্র জনতার অভ্যুত্থানে সেই অনুপ্রেরণাও ছিলেন নজরুল। আর তাই কবির 126তম জন্মবার্ষিকী ঘিরে প্রথমবারের মতো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায় কবির উদ্দীপনামূলক 10টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। 30 মে আমরা মানিক মে এভিনিউতে একটা হিউজ কনসার্ট করছি, ওপেন এয়ার কনসার্ট, যেটাকে আমরা নাম দিয়েছি নজরুল কনসার্ট। আর এর মাধ্যমে এবারই প্রথম জাতীয়ভাবে নজরুল সঙ্গীত পরিবেশিত হবে রক স্টাইলে বলে জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। যেই গানগুলোর চেতনায় আমাদের তরুণরা এবার লড়াই সংগ্রাম করেছে, সেই গানগুলোকে আমরা রক মিউজিকের ভিতর দিয়ে আমরা উপস্থাপন করছি এবং সেটা একটা ওপেন এয়ার কনসার্ট হবে মানিক মে এভিনিউতে। সেখানে বাংলাদেশের বেস্ট এবং জনপ্রিয় 10টি ব্যান্ড পারফর্ম করবে। এছাড়াও কবির 126তম জন্মদিনে নজরুল সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে 4 গুণীজনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। নজরুল অন্তপ্রাণ, যারা তাদের সারা জীবনব্যাপী সাধনা করেছেন নজরুলের, এবং এটা আসলে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো এই পুরস্কারটা, যারা নজরুল নিয়ে কাজ করেন। আমি এলোকে সে ঝড়, জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আমি বিদ্রোহী শত বিশ্ব